আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডুয়েট অ্যাডমিশন প্রত্যাশী ছাত্রছাত্রীদের আরটিএ লার্নিং জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসটা আমরা 2025 সালে ডুয়েটে অনুষ্ঠিত সিভিল ডিপার্টমেন্টের প্রশ্নটা নিয়ে আমরা সলভ করব। অ্যাডমিশনের যে প্রশ্ন আসছে আমরা সেই প্রশ্নগুলা কালেক্ট করার চেষ্টা করেছি। ডুয়েট অ্যাডমিশনের যে প্রশ্নটা হয় এটা মূলত অ্যান্সার স্ক্রিপ্ট আর প্রশ্ন একই সাথে থাকে, অর্থাৎ যেটাতে প্রশ্ন সেটাতে আপনাকে অ্যান্সার করতে হয়। কাজেই এই প্রশ্নগুলো কখনো বাহিরে আসে না। তাহলে ডুয়েট অ্যাডমিশনে আমরা জানি যেসব জায়গা থেকে প্রশ্ন হয়, যেমন আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আসছে আমাদের স্ট্রাকচার মেকানিক্স থেকে, অর্থাৎ স্ট্রাকচার মেকানিক্সের ফ্রিকশনের অধ্যায় থেকে, ঘর্ষণ বল এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে। এখন দেখেন এইখানে কি বলছে, চিত্রে প্রদর্শিত 125 কেজি ওজনের সিলিন্ডার দেখানো হলো। তারপর 30 কেজি একটি আনুভূমিক বল দ্বারা সিলিন্ডারের উপর প্রয়োগ করা হলো। সিলিন্ডারটি পিছলাইবে কিনা এটা আমাদের জানতে চাচ্ছে কি বলেন তো, সিলিন্ডারটা পিছলাবে কিনা। অর্থাৎ এখানে একটা বিষয় যে পিছলাবে কিনা এই জিনিসটা জানতে চাচ্ছে, অথবা এটা স্থির থাকবে কিনা, মানে পিছলিয়ে চলে যাবে কিনা, অথবা এটা স্থির থাকবে কিনা। এখন দেখেন এখানে মিউ দেওয়া রয়েছে। আচ্ছা, এবার দেখেন যেহেতু বলছে আমাদের চিত্রে প্রদর্শিত, তাহলে চিত্রের দিকে তাকান। তাহলে আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে। দেখেন এই যে এইটা একটা, এই যে সার্কুলার যে সেকশন দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট কালার, এইটা দেখেন এমনভাবে আছে, সেটা এই যে নিচে এটা একটা ফ্লোর, এই ফ্লোরের উপর মানে অবস্থিত। একই সাথে দেখেন পার্শ্ববর্তী একটা ওয়াল আছে, এইটা একটা ওয়াল, এই ওয়ালের উপরে এটা কি করছে বলেন তো, রেস্ট করে আছে। আর দেখেন এই যে 30 কেজি অর্থাৎ এই যে 30 কেজি একটা আনুভূমিক বল দ্বারা এটাকে কি করা হচ্ছে, টানা হচ্ছে। এখন বলছে এটা পিছলাবে কিনা এটা আমাদেরকে জানতে হবে, যেখানে মিউ দেওয়া আছে। এইখানে বলেন এই মিউটা কি বলেন তো, মিউটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ ফ্রিকশন সহগ যেটাকে বলা হয়। তো এইখানে যদি আমাদের তার মানে জানতে হবে আসলে মূলত আমরা যে বলে এটাকে মানে সামনের দিকে আনুভূমিকভাবে বল প্রয়োগ করছি, আর আমাদের এইখানে আসলে দুইটা পয়েন্টে ফ্রিকশন উৎপন্ন হবে। আমরা কি জানি বলেন তো, যখন কোনো একটা বস্তু এই সামনের দিকে যখন চলে যায়, তখন বলেন তো এর এই যে পিচটা, অর্থাৎ এই পিচটা একটা ঘর্ষণ বল উৎপন্ন হয়। সেই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে বলেন তো, পিছনের দিকে। অর্থাৎ বস্তু যেদিকে যায় তার পিছন দিকে কি করে বলেন তো, ঘর্ষণাল অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সটা কি করে, কাজ করে। তো এইখানেও দেখেন দুইটা জিনিস রয়েছে, ঠিক তেমনি এখানে কয়টা জিনিস রয়েছে, দুইটা। তার মানে এইটা যেহেতু এইখানে পিছলাবে কিনা এটা আমাদের কাছে জানতে চাচ্ছে, তার মানে এইখানে দেখেন একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। আর সবচেয়ে বড় বিষয় এইখানে কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এইটার যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট দ্বারা কিন্তু এটার ওজন কাজ করবে। বলেন এটার ওজন কত ছিল বলেন, এটার ওজন ছিল 125 কেজি। আর এখন দেখেন এই যে বি পয়েন্ট থেকে কিন্তু একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। তবে পরের বিষয়, এখন দেখেন এই ব্লকটি কয়টা পয়েন্টে টাচ করে আছে, দুইটা পয়েন্ট, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। আচ্ছা, তার মানে শুরুতে আপনাকে এখানে লিখতে হবে ফর এ পয়েন্টের জন্য কি হবে। আচ্ছা দেখেন, যদি এ পয়েন্টটা যদি বিবেচনা করি, দেখেন এ পয়েন্টটা যদি বিবেচনা করি, তার মানে এ পয়েন্টের দিকে এটাকে টেনে নিচ্ছি, তার মানে এ পয়েন্ট একটা কি দিবে, এটাকে কি দিবে বলেন তো, একটা রিয়াকশন ফোর্স দিবে। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে আমরা যদি এ পয়েন্টটাকে শুধুমাত্র যদি এ পয়েন্টটাকে বিবেচনা করি, আমরা কিন্তু বি পয়েন্টটা বিবেচনা করব না। তাহলে এ পয়েন্টটা যদি বিবেচনা করি তাহলে এখানে কি হচ্ছে দেখছেন, যে এই যে এ, তাহলে এ যেহেতু এটা এইদিকে টানছে 30 কেজি বলে, এটাকে যদি এদিকে টানে তার মানে এটা হচ্ছে রিয়াকশন ফোর্স দিবে, এই যে রিয়াকশন ফোর্স, তার মানে এটাকে আমরা বলবো আর এ। আর একইভাবে দেখেন এই তলের উপরে আছে, তার মানে এটাকে যদি এইদিকে যদি টানি তাহলে এই বস্তুটা কোন দিকে ঘুরবে বলেন তো, এই বস্তুটা এইভাবে ঘুরবে না, এই বস্তুটা এইভাবে ঘুরবে। তাহলে এইভাবে যদি ঘোরে তাহলে এর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে বলেন, তাহলে তার মানে বস্তুটা এই দিকে ঘুরছে, তাহলে এর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে বলেন তো, এফ। এই যে এফ, এটা কোন দিকে হবে, উপরের দিকে হবে। আসলে বস্তুটা কিন্তু এখানে জাস্ট রোটেট করবে, এই দুইটা পয়েন্টে রেখে বস্তুটা কি করতে থাকবে, এরকম করে ঘুরতে থাকবে। আর যখনই ঘুরবে এদের মধ্যে যে স্পর্শতল আছে, এই স্পর্শতলে এক ধরনের ঘর্ষণ বল উৎপন্ন হবে। তাহলে এখন দেখেন, তার মানে দেখেন এইখান থেকে তার মানে কি বলা যায়, এবার এটা হচ্ছে আমাদের ফর এ পয়েন্ট। আচ্ছা এখন বলেন তো এটার ওজন কি এ পয়েন্ট দ্বারা কাজ করবে? এটার যে ওজন রয়েছে, অর্থাৎ এই যে এটার যে ওয়েট রয়েছে, এই ওয়েটটা এই যে 125 কেজি, এটা কিন্তু দেখেন নিচ বরাবর কাজ করছে, এটার ইফেক্ট এই এ পয়েন্টে আসবে কিনা, এটা কি এ পয়েন্টে আসবে? দেখেন এ পয়েন্টে কিন্তু আসবে না। তার মানে এইখান থেকে আমরা দেখেন একটা ফ্রি বডি ডায়াগ্রাম পাবো, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখেন এইখানে এটা আসবে। তাহলে এদিকে হচ্ছে কি থাকবে বলেন তো, আর এদিকে থাকবে 30 কেজি, আর এই দিকে দেখেন শুধুমাত্র থাকবে একটা কি বলেন তো, এফ এ, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সটা থাকবে। তাহলে দেখেন এইখান থেকে আমরা তার মানে লক্ষ্য করলে এখান থেকে আমরা দেখেন লিখতে পারবো যে সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তাহলে এটা যদি 0 লিখি তার মানে দেখেন তাহলে এই দিকের ফোর্সটাকে
প্লাস লিখবো, তার মানে এখানে কি আসবে বলেন তো, আর এ মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে আর এ ইকুয়াল কত আসবে বলেন তো, 30 কেজি। কিন্তু আমাদের দরকার কি বলেন তো, এই দুইটা পয়েন্টের ফ্রিকশনাল মানটা বের করা। তাহলে দুইটা পয়েন্টের ফ্রিকশনাল মান বের করলে তার মানে এখানে আমাদের এফ এ জানা দরকার। তাহলে এফ এর সমান কি আছে দেখেন, আমরা কিন্তু জানি এফ সমান সমান কি হবে বলেন, মিউ আর। তাহলে এখানে মিউ এর মানটা কত, আমরা কিন্তু এটা জেনে আসছি যে এফ সমান সমান মিউ আর। মিউ এর মানটা কত দেখেন 0.25, আর আর এর মানটা কত দেখেন এটা, অর্থাৎ আর এ, তার মানে এটা 30। তাহলে এখন করেন এটা ক্যালকুলেশন করেন, তার মানে এইটা আমাদের আসছে 7.5 কেজি। তার মানে শুধুমাত্র এইখান থেকে যে এফ এর যে মানটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কত বলেন তো, 7.5 কেজি। তার মানে আমরা এখানে লিখতে পারি, আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে এফ এর মানটা হচ্ছে 7.5 কেজি। তাহলে এতে ফ্রিকশনাল ফোর্স, তার মানে এটা কোন ফোর্স বলেন তো, এতে ম্যাক্সিমাম। এটাকে আমরা এভাবে বলি যে এফ ম্যাক্স সমান সমান কী হবে বলেন তো, এম এ, অর্থাৎ রিয়াকশন ফোর্সের সাথে ঘর্ষণাল সহগকে কী করতে হয়, আমাদের গুণ করতে হয়। আচ্ছা, তাহলে এটা চলে গেলে তার মানে পরবর্তী রাশিতে আমাদের এবার লিখতে হবে ফর বি। তাহলে এখানে লিখবেন, তাহলে এখানে লিখতে হবে কি বলেন তো, ফর বি পয়েন্ট, এই যে বি পয়েন্টের জন্য। তাহলে এবার বলেন, তাহলে ব্লকটা কোথায় আছে, এইখানে আছে, এই যে এই পয়েন্ট আছে। তাহলে এবার লক্ষ্য করেন যে তাহলে এই ব্লকটা যদি বি পয়েন্টে থাকে তার মানে এর ওজনটা আগে কাজ করবে এদিকে 125 কেজি, আর এইখান থেকে এই বি পয়েন্টের একটা রিয়াকশন ফোর্স কিন্তু কাজ করবে, সেটা হচ্ছে কি হবে বলেন তো, আর বি। আর একই সাথে দেখেন এইটার কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করবে, কারণ যেহেতু এটা ঘুরছে, এটা যদি এইদিকে ঘুরে তার মানে এটা এইদিকে ঘুরবে, তার মানে ফ্রিকশনাল ফোর্সটা বিপরীত দিকে, তার মানে এটাকে আমরা বলতে পারবো এফ বি। তাহলে এইখান থেকে দেখেন, তার মানে আমরা এইখান থেকে তাহলে কি লিখতে পারবো বলেন, এই যে এইখানে দেখেন এই যে আর বি, অর্থাৎ এখানে আমাদের শুরুতে লিখতে হবে যে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। এখন উপরের দিকে আমরা কি ধরবো বলেন তো, উপরের দিকের বলটাকে কি ধরবো, পজিটিভ ফোর্স ধরবে, তার মানে উপরের দিকে পজিটিভ ফোর্স এটা। তার মানে এইটাকে যদি আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে বলেন তো, এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা এমন হবে, এটা হচ্ছে আপনার 125, এটা হচ্ছে আর বি, আর এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এফ। এটা হচ্ছে আমাদের কি এর মান বলেন তো, এফ এর মান। তার মানে দেখেন এখানে আর বি, তাহলে আর বি পজিটিভ, নিচের দিকে সেটা কি হবে, নেগেটিভ 0, তার মানে আর বি সমান সমান কত আসবে বলেন, 125। তাহলে আমাদের এফ এ বের করতে হবে, তার মানে এফ এটা কি বের করবে বলেন তো, মূলত এটা হচ্ছে ম্যাক্স, তাহলে এটা ইকুয়াল কত বলেন তো, মিউ আর। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, তাহলে এবার দেখেন মিউ সমান সমান 0.25 আর কত 125। তাহলে দেখেন এখান থেকে একটা মান আসবে, এফ এর একটা মান আসবে 3125 কেজি। তার মানে আমাদের এখানে দেখতে হবে যে আসলে মোট কি পরিমাণ ফ্রিকশনাল ফোর্স উৎপন্ন হচ্ছে। তার মানে দেখেন আমরা এ পয়েন্টে একটা ফ্রিকশনাল ফোর্স পাইলাম, আবার একই সাথে বি পয়েন্টে একটা ফ্রিকশনাল ফোর্স পাইলাম, এই যেটা। তাহলে এই দুইটা ফোর্স এখন আমাদের একত্রিত করতে হবে, মানে দুইটা ফোর্স মিলে কত হবে। এখন একটা বিষয় দেখেন, তার মানে এই দুইটা ফোর্স শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্সের জন্য, তার মানে একটা ফোর্স কোন দিকে কাজ করছে বলেন, এই দিকে কাজ করছে, এই যে এফ এর মানটা, এই যে এইখানে এফ এরটা কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, আর এটা কোন দিকে কাজ করবে, উপরেরটা দুই দিকে কাজ করবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে একটা এফ এদিকে, একটা এফ এদিকে, তার মানে এইটা হচ্ছে আমাদের কি হবে বলেন তো, এফ এ, এটা কি হবে এফ বি। তাহলে এটা হচ্ছে এফ এ, এটা আমাদের কি আসবে বলেন তো, এফ বি। এখন তাহলে মানে বলেন এদের একটা লব্ধি থাকবে না, অবশ্যই এদের একটা কি থাকবে বলেন তো, এদের একটা কি থাকবে, লব্ধি থাকবে, এফ থাকবে। তাহলে সেই এফটা কত, এবার দেখেন এফটা সমান সমান, তাহলে লব্ধি বের করার জন্য নিয়ম কি বলেন তো, তাহলে এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার। এবার বলেন এফ এর মানটা কত আসছিল, 7.5 স্কোয়ার প্লাস, তাহলে এফ বি এর মান কত আসছিল 31.25 হোল স্কোয়ার ইন্টু, তাহলে এবার বলেন, তাহলে এইখানে এটাকে এবার আমরা হোল স্কোয়ার করে দিই, 7.5 স্কোয়ার প্লাস 31.25 স্কোয়ার। তাহলে দেখেন এইখানে আমাদের এই যে এফ, আমাদের দেখেন এই এফ এর মানটা আসছে হচ্ছে 32 ইন্টু 1.4 কেজি। তাহলে বলেন তো আমাদের এই যে এফ, আমরা এখান থেকে যে এফ এর ফোর্সটা পাইলাম, তার মানে এটা কি ধরনের ফোর্স, এই ফোর্সটা কিন্তু ম্যাক্স ফোর্স, অর্থাৎ ম্যাক্স বলছি কেন, অর্থাৎ এটা হচ্ছে বাধা বল, মানে ফ্রিকশনাল ফোর্স মানে সেটা কি বল বলেন তো, বাধা বল। তাহলে এটা যদি বাধা বল হয়, তার মানে এইটাকে যদি আমরা যদি রানিং করতে চাই, এটা যদি সাম্য অবস্থা যদি চলে যেতে চায়, অর্থাৎ এটা যদি রানিং হতে চায়, গতিশীল হতে চায়, তার মানে সর্বনিম্ন বল লাগবে কত বলেন তো, 32.14। যদি সর্বনিম্ন বল লাগবে কত, 32। কিন্তু দেখেন আমাদের এইখানে অ্যাপ্লাইড ফোর্স কত দেওয়া আছে দেখেন, 30। তার মানে কোনটা বড় বলেন তো, কোনটা বড়, এখানে কোনটা বড়, তার মানে এটা বড়। তাহলে এটার অ্যান্সার কি আসবে বলেন তো, এইটার অ্যান্সার আসবে ব্লকটি স্থির থাকবে, ব্লকটি কি থাকবে বলেন তো, স্থির থাকবে। অথবা এইটা অ্যান্সার লিখতে পারেন, ব্লকটি পিছলাবে না,
কেন পিছলাবে না? কারণ এইখানে যে এফ ম্যাক্স আমরা যেটা নির্ণয় করছি, আমি আবার বলছি, এইখানে যে এফ ম্যাক্স যেটা নির্ণয় করছি সেটা হচ্ছে বাধা বল। এখন এটার বাধা বল হচ্ছে 32, এখন এটাকে আপনি টানছেন 30, তাহলে কি এটা কি যাবে, আপনার দিকে যাবে? এখন আপনাকে অবশ্যই 35 অথবা 40 এইরকম একটা বলে এটাকে কি করতে হবে, টানতে হবে। অর্থাৎ এই বলের থেকে বেশি বলে আপনাকে কি করতে হবে, টানতে হবে। তার মানে তখন এটা কি হবে, গতিশীল হবে। আর অবশ্যই আপনাদের বইয়ের স্ট্রাকচার মেকানিক্সের এই ম্যাথটা কিন্তু অবশ্যই একটু ভিন্ন ধর্মী ম্যাথ। তার মানে এটার অ্যান্সার কি আসবে বলেন তো, পিছলাবে না। আচ্ছা, পরবর্তীতে দেখেন এখানে একটা প্রশ্ন রয়েছে, একটি সাধারণভাবে স্থাপিত বিম, তার মানে বিমটা সাধারণভাবে স্থাপিত বিম, তার মানে মনে করতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট, এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এটা মনে করতে পারেন আমাদের হচ্ছে রোলার সাপোর্ট। এখান থেকে এটার একটা লেন্থ দেওয়া আছে এল স্প্যান। বিমটি সমভাবে বিস্তৃত লোড বহন করে, দেখেন সমভাবে বিস্তৃত লোড বহন করে ইনভার্টেড টি। আচ্ছা, ইনভার্টেড টিটা কি? মনে করেন এটা হচ্ছে আমাদের টি বিম, এটা আমরা জানি যে এইটা আমাদের কি বিম বলেন তো, টি বিম। এটাকে আমরা কি বলি, ফ্ল্যাঞ্জ বলি, আর এটাকে কি বলি বলেন তো, ওয়েভ বলি। আচ্ছা, এখন একটা বিষয়, এবার বলছে ইনভার্টেড টি, তাহলে ইনভার্টেড টিতে তাহলে মানে কি হয়ে যাবে, তার মানে ইনভার্টেড টি বলতে তার মানে এটা উল্টা হয়ে যাবে, এটা কি হয়ে গেছে, যে ইনভার্টেড টি। আচ্ছা, এখন বলছে এক্ষেত্রে এই যে ফ্লাঞ্জের উইথ বি বের করো, এই যে ফ্লাঞ্জ দেখছেন, তার মানে যে যেহেতু উল্টা হয়ে গেছে তার মানে এটা এখন ফ্লাঞ্জ, তার মানে এটা হচ্ছে আমাদের বি, তার মানে যে উল্টা হয়ে গেলে এটা আমাদের বি। বের করো যাহা অ্যালাউয়েবল স্ট্রেস এস টি বলছে, দেখেন এখানে বলা আছে এস টি ইকুয়াল 30 MPa আর এসসি ইকুয়াল 9 MPa। আচ্ছা, এবার এসটি আর এসসি বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই এটা যদি রিয়েল টি বিম হইতো, অর্থাৎ আমরা যদি ইনভার্টেড কল্পনা করতে বলছে আমাদের, যদি অরিজিনাল টি বিম তো এটা। এখন এই টি বিমের এইখানে কিন্তু একটা সেকশন আছে, যে এইটা একটা নিউট্রাল অ্যাক্সিস আছে, এটা হচ্ছে কি বলেন তো, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে নিউট্রাল অ্যাক্সিসের উপরের জোনকে আমরা কি বলে থাকি বলেন তো, কম্প্রেশন জোন। কি বলে থাকি, কম্প্রেশন। আর নিচের জোনকে কি বলি বলেন তো, টেনশন জোন। আর এই টেনশন জোনে আমরা যে এই জায়গাতে কি ব্যবহার করি, লোহা ব্যবহার করি, অর্থাৎ রেইনফোর্সমেন্ট ব্যবহার করি। আচ্ছা, এখন এই এসটি বলতে বোঝাচ্ছে মূলত টেনশন জোনে বেন্ডিং স্ট্রেস, মানে বেন্ডিং মোমেন্টের জন্য, অর্থাৎ মোমেন্টের জন্য কি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে, অর্থাৎ বেন্ডিং স্ট্রেস। এর সূত্র কি, বেন্ডিং স্ট্রেসের সূত্র কি বলেন তো, MY/I। আর এইখানে দেখেন এসসি বলছে, এসসি বলতে বোঝাচ্ছে এই যে কম্প্রেশন জোনটা রয়েছে, এই কম্প্রেশন জোনের বেন্ডিং স্ট্রেস, এই যে এসসি বলতে বেন্ডিং স্ট্রেস। আর যদি শেয়ার স্ট্রেস বললে তখন আপনাকে এসএসসি দেয়, এটা আপনাদেরকে বলে দেয়। আর এখানে দেখেন ইলেভেল স্ট্রেস, এই কথাটা আমাদেরকে কি করছে, বলে দিচ্ছে। আচ্ছা, এটাকে আমি কেটে দিলাম প্রশ্ন থেকে। এবার দেখেন এই ইনভার্টেড টি, দেখেন এই যে ওয়েভের যে লেন্থ, দেখেন ওয়েভের থেকে এই পর্যন্ত কিন্তু লেন্থটা কত দেওয়া আছে বলেন তো, এই যে এইখান থেকে এই পর্যন্ত লেন্থটা কত দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে কত, 120 mm। আর এখান থেকে এটা দেওয়া আছে কত বলেন তো, এই যে 20 mm। আর এইটা হচ্ছে তার উইথ। আচ্ছা, আর এইখানে যে চিত্রটা দেওয়া আছে এটা জাস্ট টেনশন জোনের এই যে বেন্ডিং মোমেন্টটাকে বোঝাচ্ছে। তার মানে এই চিত্রটা আমাদের ম্যাথ করার জন্য অতটা দরকারি না, আমাদের দরকারি এই দুইটার সলিউশন। আচ্ছা, এখন দেখেন আমাদের কি বের করতে বলছে বলেন তো, ওয়েট বের করতে বলছে। তো প্রথমেই আপনারা এটা লিখবেন, উইনো, আমরা জানি কি জানি, এস সমান সমান MY/I। এখন এটা হচ্ছে অরিজিনাল বেন্ডিং স্ট্রেসের সূত্র। এখন যদি টেনশন জোনের জন্য যদি বের করতে চান তাহলে এসটি দিতে হবে, তাহলে এখানে দিতে হবে এম। তাহলে এম বলতে এখানে কি বোঝাচ্ছে, বেন্ডিং মোমেন্ট। এখন এই বেন্ডিং মোমেন্টটা কে দিবে বলেন তো, এই যে সমভাবে বিস্তৃত লোড আছে, এই বিস্তৃত লোড দিবে। তার মানে বেন্ডিং মোমেন্টটা কিন্তু দুজনের জন্য সমান হবে, তার মানে এম। কিন্তু ওয়াইটা কিন্তু এটা হচ্ছে ওয়াইটি দিতে হবে, যেহেতু টেনশন জোনের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই জোনের দৈর্ঘ্য। অর্থাৎ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি বিষয়টা বোঝানোর জন্য, যে এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় তাহলে এটা টেনশন জোন, তাহলে এইখান থেকে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ওয়াইটি, আর এইখান থেকে এটাকে বলবো হচ্ছে কি বলেন তো, ওয়াইসি, অর্থাৎ কম্প্রেশন জোনের দূরত্ব। বিষয়টা বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব, টেনশন জোন অথবা কম্প্রেশন জোন। আচ্ছা, তারপরে এইখানে আমাদেরকে নিতে হবে বলেন তো, কি নিতে হবে, আই নিতে হবে, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া। আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা হচ্ছে কার জন্য বলেন তো, টেনশন জোনের জন্য। এটা হচ্ছে কার জন্য, টেনশন জোনের জন্য। তাহলে বলেন কম্প্রেশন জোনের জন্য কি হবে, তাহলে কম্প্রেশন জোন, তাহলে কম্প্রেশন জোনের জন্য তাহলে কি আসবে, এস সি। তাহলে এখানে এম, এখানে আমরা কি লিখবো, ওয়াইসি লিখবো। আর এখানে কি লিখবো বলেন তো, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এই বিমের যে এরিয়া দেওয়া আছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু
সেম, দুটার জন্যই সেম। তার মানে এই দুইটা মান থেকে আমাদের এখন ওয়াইটি আর ওয়াইসি এর মধ্যে একটা সম্পর্ক করতে হবে। কারণ কি দেখেন, আমরা কিভাবে ম্যাথটাকে সলিউশন করব, যেহেতু বেন্ডিং স্ট্রেস দেওয়া ছিল এই জন্য বেন্ডিং স্ট্রেস সূত্র লিখলাম। এখন দেখেন আমাদের বি বের করতে বলছে, তার মানে অবশ্যই আমাদের এই ওয়াইসি আর ওয়াইটি এটা কিন্তু আমাদের চিত্রে দেওয়া থাকবে। তার মানে এই ওয়াইসি আর ওয়াইটির মধ্যে একটা সম্পর্ক আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে ওয়াইসি আর ওয়াইটির মধ্যে যদি সম্পর্ক যদি আমরা যদি বের করতে যাই, তার মানে এটাকে যদি 1 নং সমীকরণে আর এটাকে যদি 2 নং সমীকরণ দেই, তার মানে 1 নং ভাগ 2 যদি করি, এবার আমরা কি করব 1 নং ভাগ 2 হতে, তাহলে যদি 2 যদি ভাগ করি, তার মানে দেখেন প্রথমে কি থাকবে এসটি, নিচে কি থাকবে বলেন এসসি ইকুয়াল, তাহলে এখানে কি থাকবে বলেন এই যে এম ওয়াইটি ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই এম ওয়াইসি ডিভাইডেড বাই আই। তার মানে এইখানে থেকে দেখেন এই যে এম আই কেটে গেল, তার মানে এখানে কি থাকবে বলেন এসটি এসসি ইকুয়াল ওয়াইটি, এই যে এখানে থাকছে ওয়াইসি। আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করেন, এইখানে যেটা রয়েছে, আমরা একটু উপরের দিকে উঠবো, তার মানে এইখানে যেটা রয়েছে, তাহলে বলেন এসটি এর মান কত ছিল, দেখেন এখানে এই যে এসটি এর মান কত ছিল, এসটি এর মান সরি বেন্ডিং স্ট্রেসের মান কত ছিল দেখেন 30, আর কম্প্রেশন জোনের এটার মান কত ছিল 90। তাহলে এখানে লিখে দেন, তাহলে কত লিখবেন এখানে 30 লিখবেন, এখানে কি লিখবেন 90 লিখবেন, তাহলে ওয়াইটি ইকুয়াল ওয়াইসি। তাহলে এইখানে দেখেন আমরা তাহলে কি লিখতে পারবো, এদেরকে যদি আমরা যদি নিজেদের মধ্যে যদি কাটাকাটি করি 3, তার মানে দেখেন ওয়াইসি ইকুয়াল এই 3টা এটার সাথে গেলে দেখেন ওয়াইটি, এইটা একটা শর্ত। তার মানে ওয়াইসি সমান সমান কী হবে বলেন তো ওয়াইটি হবে। এবার যেহেতু আমরা এই দুইটার রিলেশনটা পেয়ে গেলাম, তাহলে এই দুইটা বের করতে হবে। এখন দেখেন একটা বিষয়, একটা যেরকমই হোক না কেন, একটা টি বিম যেরকমই হোক, এই যে এটা মনে করেন একটা টি বিম। এখন এই টি বিমের এটাকে আমরা যদি ওয়াইসি বলি আর এটাকে যদি ওয়াইটি বলি, অর্থাৎ টেনশন জোন আর কম্প্রেশন জোন, তাহলে এই টোটালটা কি হবে বলেন তো, তার টোটাল দৈর্ঘ্যটা কি হবে, তার টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এইখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুইটা দূরত্বর কি হবে যোগফল হবে না। তার মানে এখন দেখেন আমাদের প্রশ্নে কি বলা আছে, তার মানে প্রশ্নে কি বলা আছে দেখেন তো, এই যে প্রশ্নে বলা আছে দেখেন, এই যে এইখান থেকে এইটা পর্যন্ত হচ্ছে 120 আর এইখান থেকে এইখানে শুধু 20। তার মানে আমরা তাহলে এখানে লিখবেন কি বলেন তো চিত্র অনুযায়ী, আমরা যে চিত্র অঙ্কন করেছি সেই চিত্র অনুযায়ী কি বলেন তো ওয়াইসি প্লাস ওয়াইটি ইকুয়াল 140। কেন 40 বলেন তো, এই যে এইখান থেকে এটা হচ্ছে 120 আর এইখান থেকে এটা কত, এই যে 20, তাহলে দুটো যোগ করলে কত আসবে 140। আচ্ছা, এবার দেখেন এই শর্ত থেকে ওয়াইসি এর মান কত 3 ওয়াইটি, তাহলে এখানে 3 ওয়াইটি লেখেন, এই যে এইটার পরিবর্তে 3 ওয়াইটি আর এখানে কি লিখবেন ওয়াইটি 140। তাহলে এবার বলেন ওয়াইটি সমান সমান কত আসবে 140, তাহলে মানে ওয়াইটি সমান সমান 140 ডিভাইডেড বাই 4। এখন এদেরকে কাটাকাটি করতে হবে, তাহলে দেখেন 140 ভাগ 4, দেখেন এটার মান কত আসবে 35 mm। যেহেতু প্রত্যেকটার মাপ ছিল mm, এই জন্য এটাকে কি লিখলাম বলেন তো mm লিখলাম। তার মানে ওয়াইটির মান কত বলেন তো mm। তার মানে এই যে ওয়াইটি এটা হচ্ছে কি বলেন তো ভর কেন্দ্র দূরত্ব না, এটা হচ্ছে তার কি কিসের দূরত্ব বলেন তো ভর কেন্দ্র দূরত্ব। অর্থাৎ আচ্ছা আমি এখানে আলাদা করে একটা চিত্র অঙ্কন করে বোঝাচ্ছি আর কি। তার মানে এবার দেখেন এখানে লক্ষ্য করেন, তাহলে এইটা আমাদের কত আছে বলেন তো 20, আর এইখান থেকে এই যে টোটাল এই ফ্লেন্স কত আছে 120, আর এইখান থেকে এটা কত আছে বলেন তো এটা হচ্ছে 20 mm। আর আমাদের দেখেন এইখান থেকে আমরা এই যে ওয়াইটি এর মানটা পেয়ে গেছি, ওয়াইটি এর মানটা কত জানি বলেন তো ওই যে 35 mm। এখন আমাদের বের করতে হবে যে এই বি এর মানটা। এখন দেখেন তার মানে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে কি পর্যন্ত দূরত্ব বলেন তো ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব সিজি। তার মানে এবার বলেন এটা কিসের সিজি বলেন তো ওয়াইটি এর সিজি। তাহলে এর সিজি নির্ণয় সূত্র কি বলেন তো a1 x1 প্লাস a2 x2, কিন্তু এইখানে আমরা a1 y1 a2 y2 আর নিচে কি লিখতে হবে বলেন তো a1 a2। তার মানে দেখেন এই যে ওয়াইটি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই ওয়াইটির পরিবর্তে দেখেন কত লিখতে পারবো 35 ইকুয়াল। এখন a1 বলতে কি বোঝাচ্ছে এইখানে, তার মানে a1 বলতে বোঝাচ্ছে এই অংশটা, আমরা মনে মনে ধরলাম এটা হচ্ছে a1 বলেন তো a1, আর এইটা হচ্ছে আমাদের a2। তাহলে বলেন এই সেকশনের এরিয়া কত, তাহলে এই সেকশনের এরিয়া হচ্ছে b ইন্টু, তার মানে এখানে লিখতে হবে b ইন্টু কত বলেন 20, আর y1 কত, তাহলে এইখান থেকে এটা হচ্ছে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে এইখান থেকে এটা ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত আসবে বলেন তো 10 প্লাস। এবার দেখেন a2, তাহলে a2 এর দূরত্ব কত বলেন এই যে 120 ইন্টু এই যে এটা, যেহেতু আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা একটা আয়তকার ক্ষেত্র, তার মানে 20। আর বলেন এখন এটার দূরত্ব কত, তার মানে এইখান থেকে এটার দূরত্ব কত, তাহলে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 20 প্লাস এইখান থেকে এটার দূরত্ব কত এই যে এইখানে, তার মানে এটা হচ্ছে 120 হলে তাহলে এর অর্ধেক কত হয় 60।
তার মানে এখানে 20 + 60। তাহলে এখন দেখেন নিচে কি লিখতে হবে A1 আর A2, তাহলে এটার A1 কত, তাহলে B × 20 + 120 × 20, এটা হচ্ছে B2। তাহলে এখন এইখান থেকে দেখেন ক্যালকুলেশন করলে আমাদের একটা মানই আননোন আছে, সেই মানটা কি বলেন তো, এই যে B আর এটা হচ্ছে আমাদের B। তাহলে এখন আপনারা এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এটার মান আসবে 116 মিলিমিটার। তার মানে এই যে আমাদের বি এর মানটা বের হয়ে গেল। পরবর্তীতে একটা প্রশ্ন আসছে, সিমেন্টের খনিজ উপাদান। আসলে সিমেন্টের দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে রাসায়নিক উপাদান, একটা হচ্ছে খনিজ উপাদান। অর্থাৎ খনিজ উপাদান বলতে তো আপনারা বুঝতে পারছেন যে খনিজ উপাদানগুলো কোনগুলা। তার মানে এটা দেখবেন যে কোনো বইয়ে, আমাদের ডিপ্লোমার বইয়ে বলেন অথবা যে কোনো বই পড়লে দেখবেন যে এইটা আমাদের আছে যে সিমেন্টের খনিজ উপাদান। অর্থাৎ সিমেন্টের খনিজ উপাদান হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, তারপর হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এই যে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফ্লোরাইড, তারপর ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে অন্যান্য যৌগ থাকে, এই কয়টা থাকে। এটা হচ্ছে আমাদের হচ্ছে সিমেন্টের খনিজ উপাদান এবং রাসায়নিক উপাদান আছে, কিন্তু আমাদের এবারে কোশ্চেনে শুধুমাত্র কোন উপাদান চাচ্ছিল, খনিজ উপাদান চাচ্ছিল। এখন আসলে এইটা আপনাদের সবারই মনে থাকবে, এটা 2বার 3বার পড়লে এটা মনে থাকবে, এটা আসলে বোঝানোর কিছু নাই। কিন্তু বোঝানোর সবচেয়ে বড় ওয়েটা হচ্ছে এইখানে, এই যে এই পার্সেন্টেজটা কীভাবে মনে রাখবেন। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, মানে ভুল হয়ে যায় যে এটার পার্সেন্টেজটা কীভাবে মনে রাখবো। এইগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি, যেমন ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, তারপরে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফ্লোরাইড, ক্যালসিয়াম সালফেট আর অন্যান্য যৌগ। এটা হচ্ছে আপনারা কয়েকবার পড়লে মুখস্থ হয়ে থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের এলোমেলো হয়ে যায় কোন পার্সেন্ট কীভাবে। তো এইখানে এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করি, সেটা হচ্ছে পঞ্চগড় পৃথিবীতে 10 বার থার্ড সেকেন্ড হয়েছে, তার মানে দেখেন পঞ্চগড় পৃথিবীতে 10 বার থার্ড সেকেন্ড হয়েছে। আর দেখেন পঞ্চগড় 50, পৃথিবীতে 25, 10 বার 10 থার্ড সেকেন্ড, এতে 3, 2 হয়েছে। এইভাবে মনে রাখলে আপনি এটা পার্সেন্টেজটা কী করতে পারবেন, মনে রাখতে পারবেন সহজেই। আচ্ছা, এবার দেখেন এইখানে যে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং থেকে আসছে। এটা একটা হচ্ছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। এই যে যেগুলো হোয়াইট কালার যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রেইনফোর্সমেন্ট, অর্থাৎ এই যে ভিতরে কি পরিমাণে আমরা রেইনফোর্সমেন্ট অর্থাৎ রড ব্যবহার করছি সেটার সেকশন। আসলে এই রডটা কত সেন্টিমিটার পর অথবা কীভাবে ব্যবহার করছে এটা আমাদের এই প্রশ্নের দরকার নাই, শুধুমাত্র বলছে যে 1 কিলোমিটার দৈর্ঘ্যের রিটেনিং ওয়ালটির 1:2 অনুপাতে মোট আরসিসির কাজ ও মালামাল বাইর করতে বলছে। আর একই বলছে যে 1.25% হারে রড ব্যবহার হতে হলে রডের পরিমাণ কুইন্টালে বের করতে বলছে। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের যে হোয়াইট কালার যেগুলো রয়েছে, এই হোয়াইট কালারগুলো আমার কি করার দরকার নেই, শুধুমাত্র দরকার যেটার মোট আয়তন কত এটা আমাদেরকে বের করতে হবে। তার মানে প্রথম কাজ কি বলেন তো, এটার হচ্ছে আয়তন বের করা, এটার আয়তন বের করা। তাহলে আয়তন বের করলে এটা দেখেন দুইটা পার্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রিম আর এটা হচ্ছে আমাদের কি বলেন তো বেস। তার মানে এইখানে শুরুতে তাহলে বলেন স্ট্রিমের জন্য আয়তন কি হবে, স্ট্রিম এর ভলিউমটা তাহলে কি হবে। তার মানে এটা দেখেন স্ট্রিমটা দেখতে কি রকম বলেন, স্ট্রিমটা দেখতে অনেকটা এরকম। তাহলে এরকম যদি হয় তার মানে এটা একটা হচ্ছে আপনার ট্রাপিজয়েডাল সেকশন। তার মানে এইখানে আছে হচ্ছে 25 আর এখানে আছে কত 75। আর দেখেন টোটাল লেন্থ কত দেওয়া আছে, এই তিনটা যোগ করেন দেখেন 200, 400, 505। এখন দেখেন তাহলে এটার তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ভলিউমটা নির্ণয় করতে হবে। তার মানে এটার এরিয়া জানা দরকার। তাহলে বলেন এটার এরিয়া কত আসবে, পয়েন্ট, তাহলে এটার এরিয়া কত আসবে বলেন, এটার তাহলে সবগুলো হচ্ছে সেন্টিমিটারে ছিল, আমরা এদেরকে মিটারে নিব। তাহলে এদেরকে যদি মিটারে নেই তাহলে মিটারে নিলে কত আসবে বলেন, 0.25 প্লাস 0.75 ডিভাইডেড বাই 2 ইন্টু এটার হাইট কত, এই যে 5.5। তার মানে এটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল সেকশন ছিল, তার মানে ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়া বের করলাম। এখন বলেন ভলিউম বের করার জন্য কি লাগবে বলেন তো, দৈর্ঘ্য লাগবে। এখন এই রিটেন্ডিং ওয়ালটা এটা তো ক্রস সেকশন, তার মানে এই রিটেন্ডিং ওয়ালটা 1 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত চলবে। তার মানে এখানে কত দিব আমরা, এই যে 100 মিটার। তার মানে এটা হচ্ছে আমরা যে এককে পাবো সেই এককটা হচ্ছে কি আসবে দেখে। তার মানে 1 কিলোমিটার যদি আমরা যদি রিটেনিং ওয়ালটা যদি এই সাইজে যদি তৈরি করি, তার মানে স্ট্রিমের আয়তন এটা। এখন একই সাথে আমাদের কিসের আয়তন বের করতে বলবে বলেন তো, বেজের আয়তন বের করতে বলবে। তাহলে বলেন বেজের আয়তনটা কি আসবে, তাহলে বেস নিচে কোনটা বেস, এই যে এটা বেস, দেখেন এই বেসটা কিন্তু 3 মিটার আর এটা কিন্তু 50 সেন্টিমিটার। তার মানে এটার এরিয়া কি আসবে, তাহলে এটার এরিয়া কি আসবে বলেন তো, 3 × 0.5, এটা হচ্ছে এরিয়া, আর ইন্টু কত হবে 1000 = 0। তাহলে এটা কত আসবে দেখেন, এই যে 50 মিটার কিউব। তার মানে এইখানে আমাদের এখন নির্ণয় করতে হবে কি টোটাল কত। তার মানে এটা হচ্ছে আমাদের মোট টোটাল মোট আয়তন, মোট কাজ
মোট মালামালের কাজের পরিমাণ অর্থাৎ মোট আয়তন, এখানে আপনি এটা লিখতে পারেন যে মোট, এটা লিখতে হলেও সাব টোটাল। তাহলে সাব টোটাল কত আসবে আমাদের 5 মিটার কিউব। আচ্ছা এখন দেখেন 1 নম্বর সলিউশনে কি বলছে, 1 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখেন। 1 নম্বর প্রশ্নে আমাদের বলছে 1:2 অনুপাতে আরসিসি এর কাজের পরিমাণ বাহির করতে হবে, অর্থাৎ কাজ এবং মালামাল বাহির করতে হবে। তাহলে এখন বলেন আমরা কি জানি, যদি কাজের মালামাল যদি বের করতে বলে তার মানে আমাদের কি বের করতে হবে বলেন তো, শুষ্ক ওজন বের করতে হবে। তার মানে আমরা এখানে বের করবো হচ্ছে কি বলেন তো, ডাই ওয়েট, ডাই ইউনিট ওয়েট, এটা ড্রাই ওয়েট। তার ড্রাই ওয়েটটা কত বলেন তো, কত পার্সেন্ট ওয়েটের কাজ, অর্থাৎ ভিজা আয়তনের থেকে কত 1.5 × 450 মিটার কিউব। তাহলে দেখেন এখান থেকে আমরা ড্রাই ওয়েট পাবো, তাহলে ড্রাই ওয়েটটা কত 75 এই যে মিটার কিউব। এখন মালামাল, তাহলে মালামালের জন্য কি দরকার, কত অনুপাতে আমরা ব্যবহার করবো বলেন তো, এটা রেশিও কত এখানে লিখতে পারেন। তাহলে এটা রেশিও অর্থাৎ অনুপাতটা কি বলে দিছে, তাহলে প্রথম অনুপাতটা কিসের বলেন তো, সিমেন্ট। পরের অনুপাতটা কিসের বলেন তো, বালির। তারপরের অনুপাতটা কিসের বলেন তো, এটা হচ্ছে খোয়ার পরিমাণ। আচ্ছা তার মানে এইখানে আমাদের প্রথমে লিখতে হবে সাম অফ রেশিও অর্থাৎ যোগফল। তার মানে এটার যোগফল কত, সাম অফ রেশিও, তাহলে এটার যোগফল কত 1.2 × 4 × কত আসবে বলেন তো 7। তাহলে 7 আসার পর তাহলে এখন মালামালের পরিমাণ, তাহলে কি পরিমাণ সিমেন্ট লাগবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি পরিমাণ সিমেন্ট লাগবে, তাহলে এখানে লেখেন সিমেন্ট, তাহলে সিমেন্টের পরিমাণ, তাহলে সিমেন্ট ইকুয়াল কত পরিমাণ লাগবে, রিকোয়ার্ড সিমেন্ট। এখানে এটা লিখতে পারেন যে রিকোয়ার্ড সিমেন্ট কি পরিমাণ লাগবে ইকুয়াল কত লাগবে দেখেন, তাহলে মোট আয়তন কত 3.75 ইন্টু, তাহলে সিমেন্টের পরিমাণটা কত 1, তাহলে এখানে 1 লিখবেন আর নিচে কত লিখবেন বলেন তো 7। এবার দেখেন তাহলে এটাকে আমরা যদি সলিউশন করি, তাহলে এটাকে যদি সলিউশন করলে এটা আসবে 100.7 মিটার কিউব। এখন দেখেন 1 মিটার কিউব সমান সমান কত ব্যাগ বলেন, 1 মিটার কিউব সমান সমান কত ব্যাগ 30 ব্যাগ। তার মানে 1 মিটার কিউব সমান সমান 30 ব্যাগ সিমেন্ট যদি লাগে, তাহলে এইখানে আপনি লিখে দেবেন @30, তাহলে @30 লিখে দেওয়ার পর তারপরে এটাকে এটার সাথে 30 গুণ করবেন, 30 গুণ করলে 21 ব্যাগ আসবে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন তাহলে লিকুইডের এবার কি দেখতে হবে দেখেন, এই যে এটা আমাদের কি স্যান্ড, তাহলে স্যান্ডের পরিমাণ বালিতে, তাহলে বালির পরিমাণ কত আসবে দেখেন, এটা রেশিও কত 2 আর এখানে কত আসবে বলেন তো 7, তাহলে এটাকে করেন 214 মিটার কিউব, এটা হচ্ছে আমাদের বালির পরিমাণ। এবার তার মানে এইবার বলেন লিকুইডের এবার কি নির্ণয় করতে হবে, এটা কিসের পরিমাণ বলেন তো, খোয়ার পরিমাণ, অর্থাৎ এখানে কি লিখবেন বলেন তো খোয়া 75 ইন্টু কত আছে এখানে বলেন তো, অনুপাতটা কত 4 আর এখানে কত আসবে 7, 8 মিটার কিউব। আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে মিটার কিউব কিসের পরিমাণ মানে খোয়া। এখন যদি বলে কতটি ইট লাগবে, এবার এখানে আপনারা লিখবেন যে 1 মিটার কিউবের জন্য সচরাচর 300 থেকে 320 ইট লাগে, তার মানে 300টি কি লাগে ইট লাগে। বিষয়টা বুঝছেন? যদি খোয়ার পরিমাণ কতটি ইট লাগবে চায় তাহলে এটার সাথে কি করবেন বলেন এই যে 300 কি করবেন গুণ করে দিয়ে যেটা আসবে ততটি ইট লাগে। তার মানে আমাদের এখানে কিন্তু ইটের সংখ্যা চাই না, শুধুমাত্র বলছে মালামালের পরিমাণ। তার মানে আমরা এখান থেকে শুধুমাত্র বলতে পারবো কি যে এই যে এত মিটার কিউব ঘনমিটার কি লাগবে বলেন তো, খোয়ার দরকার লাগবে। তার মানে আমাদের এখানে এই 3টা হচ্ছে আমাদের কি হবে বলেন তো, 1 নম্বর কোশ্চেনের এই 3টা হচ্ছে অ্যান্সার এই পর্যন্ত। আচ্ছা পরবর্তীতে দেখেন এইখানে আমাদেরকে আরেকটা জিনিস বলছে, এইখানে কিন্তু আমাদেরকে আরেকটা বিষয় বলছে, সেটা হচ্ছে 1.25% হারে রড ব্যবহার করলে মোট রডের পরিমাণ কত হবে। এবার বলেন এইখানে কিন্তু আমাদের 2টা আয়তন আছে, এখানে কিন্তু আমাদের 2টা আয়তন আছে, বলেন তো কি কি আয়তন, এই দেখেন এইটা একটা আয়তন আর এইখানে দেখেন এই যে ড্রাই ওয়েট অর্থাৎ ড্রাই ভলিউম, এটা ওয়েট হবে না সরি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ড্রাই ভলিউম হবে, এটা হচ্ছে কি ড্রাই ভলিউম মানে শুষ্ক আয়তন। এখন দেখেন 2টা আছে, এখন তার মানে কোনটা নিয়ে আপনি রডের পরিমাণ বের করবেন। এখন দেখেন ড্রাই ওয়েটের উপর কিন্তু রডের পরিমাণটা নির্ভর করে না, রডের পরিমাণটা নির্ভর করবে আপনি টোটাল সাব টোটাল এখানে করার পর যেটা পাচ্ছেন অর্থাৎ ভিজা আয়তনের উপরে। তার মানে এইখানে কিন্তু আমরা দেখেন 1.5 দ্বারা এটাকে কী করছে ফ্যাক্টরাইজ করেছে, বাড়ায় এনেছি যে একটু মশলার পরিমাণ কি লাগবে বেশি লাগবে, কিন্তু আসলে আমাদের কিন্তু এটা নিয়ে কাজ নাই। তার মানে আমাদের রডটা হিসাব হবে কোনটার উপরে, এটার উপরে। তার মানে এখন আপনাকে লিখতে হবে রিকোয়ার্ড রড, তাহলে এখানে লিখতে হবে কিসের পরিমাণ বলেন, রিকোয়ার্ড রেইনফোর্সমেন্ট, তাহলে কি আসবে বলেন তো, তাহলে কত পার্সেন্ট হারে 2.5% হারে, তাহলে এটার নিচে কি দেন 100 দেন, তাহলে ইন্টু এখানে কত লিখবেন 4250 এই যে মিটার কিউব। তার মানে দেখেন এইখান থেকে আপনি একটা তার মানে টোটাল যদি আমরা যদি 1.25% হারে যদি রড ব্যবহার করি তার মানে আমাদের রড এই যে এত ঘন কি লাগবে রড লাগবে। কিন্তু এবার বলেন আমাদের এই রডের পরিমাণটা কিসে চাচ্ছে, কুইন্টালে চাচ্ছে, তার মানে এটাকে আমাদের কেজি নিতে হবে। এখন আমরা জানি বলেন 1 ঘনমিটার এর রডের ওজন কত বলেন তো 7850 কেজি, এটা আমরা জানি।
তার মানে এইখান থেকে যদি এটার সাথে যদি আমরা যদি গুণ করি তাহলে এটা আসবে 4125 কেজি। এখন দেখেন এটা কুইন্টালে চাচ্ছে। এবার বলেন তো 100 কেজি সমান কি? 100 কেজি সমান 1 কুইন্টাল। 100 কেজি সমান কি? 1 কুইন্টাল। তার মানে এখন যদি কুইন্টালে বের করতে চান তার মানে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে এটাকে কি করেন বলেন, এটাকে 100 দ্বারা ভাগ করেন, তাহলে এটার অ্যান্সার আসবে কত? 1.7.0 ইন্টু 3 4 এই যে সরি কেজি না, তখন এখানে কি লিখতে হবে বলেন তো? এই যে কুইন্টাল লিখতে হবে, কুইন্টাল। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। এইটা হচ্ছে হাইড্রোলিক্স থেকে ম্যাথটা আসছে, অর্থাৎ আমাদের চাপ কেন্দ্র এবং মোট চাপ কি হবে সেটার পরিমাণটা বের করতে বলছে। দেখেন এই যে চিত্রের প্লেটকে খারাপভাবে ডুবানো আছে, প্লেটে মোট চাপ ও চাপ কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা এইটা মনে করেন পানির লেভেল, তো ঠিক এইখান থেকে 2 মিটার নিচে, দেখেন 2 মিটার নিচে, এই যে 2 মিটার, 2 মিটার নিচে একটা দেখেন ত্রিভুজাকৃতির প্লেটটা ডুবানো আছে। এখন বলছে এর উপর মোট চাপ কত। আচ্ছা এখন একটা বিষয়, আমরা শুধুমাত্র প্রেসার সমান কি জানি? ওমেগা এই রো এস এরকম একটা সূত্র জানি, কিন্তু আমাদের মোট চাপ বলছে কিন্তু, তাহলে মোট চাপ সমান তার সাথে কি দরকার বলেন তো? এ দরকার। বিষয়টা বুঝতে পারছেন? এ দরকার। তার মানে এখানে মোট চাপ পি সমান ওমেগা এ, এই যে এইচ এক্স বার, অর্থাৎ কি পরিমাণ, অর্থাৎ এটাকে আমরা এইচও বলতে পারি, মোট কি তলে আছে। আচ্ছা আপনারা লক্ষ্য করেন, আমি বুঝাই দিচ্ছি। এখানে দেখেন, তাহলে বলেন এইটার ভর কেন্দ্র কোথায় আছে? অবশ্যই এখানে আছে। তাহলে এটার ভর কেন্দ্র তাহলে মানে কোথায় আছে? তাহলে এইখান থেকে কত দূর আসতে হবে? 2 আসতে হবে। তারপরে এইখান থেকে কত আসতে হবে বলেন তো? 1/3 আসতে হবে না? তার মানে এখানে বলেন এই এক্স বারটা তার মানে তার ভর কেন্দ্রের মোট দূরত্ব। তার মানে বলেন এখানে এক্স বার তাহলে কত আসবে? তাহলে এক্স বার তাহলে 2 প্লাস 1/3, কার 1/3 বলেন তো? এই 2 এর 1/3। তাহলে দেখেন এক্স বারটা কত আসে, তাহলে এক্স বারটা কত আসবে? 2.66 এই যে 7 মিটার। আর বলেন এটার এরিয়া কি হবে? যেহেতু ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি কত? 3, উচ্চতা কত? 2, তাহলে এটা কেটে দিলে দেখেন এটা কত আসবে? 3 স্কোয়ার। এবার দেখেন যেহেতু এটা পানি, যেহেতু এটা কি বলেন তো? যেহেতু এটা পানি, তার মানে পানির ইউনিট ওয়েট কত? 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে কত? এ হচ্ছে 3 আর এটা কত? 2.667। এখন এদেরকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এদেরকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন এদের অ্যান্সার আসবে কত? দেখেন 8000 কেজি। এদের অ্যান্সার কত? এই যে 8000 কেজি। এবার দেখেন বলছে, তার মানে এখানে একটা অ্যান্সার চলে আসছে। এবার দেখেন বলছে চাপ কেন্দ্র নির্ণয় করো। চাপ কেন্দ্র আসলে আমরা জানি যে হাইড্রোলিক্সের ক্লাসে অবশ্যই আপনারা করছেন যে যেটা হচ্ছে এর ভর কেন্দ্র তার থেকে একটু নিচে হয় হচ্ছে আপনার কি? চাপ কেন্দ্র। একটু নিচে, বেশি নিচে, খুবই মানে হালকা একটু নিচে, সেই চাপ কেন্দ্রের পরিমাণ কত। তার মানে এইবার আপনাকে তার মানে এখানে লিখতে হবে যে চাপ কেন্দ্র, তার মানে এইচ বার, এর সূত্র কি? তাহলে সূত্রটা লিখতে হবে। তাহলে সূত্রটা কি বলেন তো? এই যে আইজি, তার মানে এখানে এরিয়া ইন্টু এক্স প্লাস এই যে এক্স বার, এটা হচ্ছে আমাদের চাপ কেন্দ্র নির্ণয়ের সূত্র। ইভেন যদি এটা যদি ইনক্লাইন্ড একটা কোণ আকারে থাকে তাহলে কিন্তু তার সূত্র একটু কিন্তু ভিন্ন, এটা জানেন। তার মানে এখানে দেখেন আমাদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে কি বলেন তো? আই দরকার। কি দরকার বলেন? তার মানে আমাদের কি দরকার বলেন তো? এই যে আই দরকার। এখন বলেন আয়ের মানটা কত আসবে? তাহলে বলেন আয়ের মানটা কত আসবে? 3 গুণন 2 কিউব ডিভাইডেড বাই 36। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আই বলতে কি বোঝায় বলেন? মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে দেখেন এই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা তার মানে কত আসে সেটা আমরা বের করি। এখানে 3 × 8 ডিভাইডেড বাই কত আসবে? 36। এই যে 0.667 বোঝাচ্ছে। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এর একক কি বলেন তো? 4। আচ্ছা তাহলে এক্স বারের জন্য মান যদি বের করতে চাই তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া 0.667, আর নিচে কত লিখতে হবে? এই যে এর মানটা কত আসছে বলেন? 3, আর এক্স বার কত আসছে আমাদের? 2.667 প্লাস 2.667। তাহলে এইটাকে যদি সলিউশন করেন তাহলে দেখেন এটার মান আসবে অ্যান্সার, তাহলে দেখেন 2.75 মিটার। তার মানে দেখছেন এটার ভর কেন্দ্র আছে হচ্ছে এইখানে, কিন্তু এটার চাপ কেন্দ্র আছে কোথায় বলেন তো? একটু নিচে, অর্থাৎ চাপ কেন্দ্রটা সবসময় কি হয়? একটু নিচে হয়। তার মানে এটাই আমাদের কি আসবে বলেন তো? অ্যান্সার। এই দুটো মানে আমাদের কাছে চাচ্ছে। আচ্ছা দেখেন এই ম্যাথটা আমাদের হচ্ছে ডিজাইন, অর্থাৎ বিম ডিজাইন থেকে আসছে। তবে বিম ডিজাইনটা মূলত এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস, অর্থাৎ এইখানে আমাদের এই যে বিমের সাইজটা দিয়ে দেওয়া আছে, কয়টা রড ব্যবহার করছে সেটাও বলা আছে, জাস্ট বের করতে বলছে। দেখেন আলটিমেট মুভমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ইউএসডি মেথডে মুভমেন্ট ক্যাপাসিটি নির্ণয় করতে হবে, অর্থাৎ এমইউ এর মানটা বের করতে হবে। মুভমেন্ট ক্যাপাসিটি কি পরিমাণ মুভমেন্ট রেজিস্ট করবে এটা, সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এই ম্যাথটা খুবই সহজ। তার মানে আলটিমেট বলতে সেটা হচ্ছে ইউএসডি মেথড। তার মানে আমরা অবশ্যই ইউএসডি মেথড সম্পর্কে আমরা অনেকটা জানি। এখন কিভাবে সলিউশন করবো সেটা নির্ণয়। আচ্ছা প্রথমে দেখেন এই বিমের উপরে যেটা আছে এইখান থেকে এর রেইনফোর্সমেন্ট রেশিওটা নির্ণয় করতে হবে। তার মানে এখানে কি লিখতে হবে বলেন তো? এস বাই বিডি। তাহলে এ কত? তাহলে 3 ইন্টু, এখানে দেখেন 3টা 9 নাম্বার বার ব্যবহার করছে, তাহলে বলেন 9 নাম্বার বারের এ কত?
ক্ষেত্রফল কত এটা আমরা তাহলে নির্ণয় করবি 9/8 স্কোয়ার। এটা কিন্তু আপনারা জানেন যে #5 এটা কত আকারের হয়, জাস্ট শুধুমাত্র 5কে কত দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, তার মানে সেটা ডায়া পেয়ে যাবেন, ইঞ্চিতে ডায়া পেয়ে যাবেন। তার মানে এখানে দেখেন এবার বিডি, তাহলে বি কত দেখেন এই যে 12 আর ডি কত দেখেন ইন্টু 18। তাহলে মানে দেখেন এইখানে এইটাকে আপনি ক্যালকুলেশন করবেন, এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, তার মানে এটা আসবে 0.013798। তার মানে এইটাকে আমরা 0.0138 ধরতে পারি। এটা হচ্ছে রেশিও। বলেন এই যে রো এটা কোন রেশিও, এইটা হচ্ছে এই বিমের আকারের উপরে, এই বিমের আকারের সাথে যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করেছে সেই এটা। তার মানে এটা হচ্ছে আমরা যেটা ইউজ করছি, কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের বিমটা ব্যালেন্স বিম হইতে পারে, আন্ডার রেইনফোর্সমেন্ট বিম হইতে পারে, ওভার রেইনফোর্সমেন্ট বিম হইতে পারে। তো এখন আমরা চেক করবো এটা আসলে ওভার রেইনফোর্সমেন্ট বিম নাকি আন্ডার রেইনফোর্সমেন্ট বিম, অর্থাৎ এর রেশিওটা কত আসা দরকার, মানে এই 12 আর এই 18 এদের রেসপেক্টে কত আসা দরকার ছিল। তাহলে এখন বলেন তো, তাহলে আমরা এখানে জানি রবি, তাহলে রবির সূত্র কি 0.85, তাহলে 0.85 পিটা 1 এফ প্রাইম সি এফ ওয়াই। তাহলে এখানে কি লিখবো, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র বলেন তো, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র বলেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যালেন্স রেইনফোর্সমেন্টের রেশিও নির্ণয়ের সূত্র এটা। তাহলে এইখানে দেখেন এবার তাহলে মান বসা দেন 0.85 ইন্টু 0.85 ইন্টু এফ প্রাইম সি এর মান কত দেখুন এখানে দেওয়া আছে 3, ওয়াই 5 কত দেওয়া আছে 60 ইন্টু, তাহলে এখানে দেখেন 6 এটা ইন্টু 87 ইন্টু এফ ওয়াই এর মান দেওয়া আছে, দেখেন এফ ওয়াই এর মান কত আছে 60। তাহলে বলেন এখান থেকে রবি এর একটা মান পাবেন, রবি এর মানটা কত আসবে, তাহলে রবি এর মান আসবে 0.21। এখন দেখেন রবি যদি মান পাই তাহলে এখান থেকে আমাদের রোম্যাক্স নির্ণয় করতে হয়, রোম্যাক্স কত 0.75 ইন্টু রবি, তার মানে এখানে আমরা লিখতে পারবো 0.75 ইন্টু 0.021, রোম্যাক্সের মানটা 0.016 পাবো। তার মানে এবার এখানে আসেন, যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে রো, আর এখানে আমরা লিখি রোম্যাক্স। আচ্ছা রো কত আসছে আমাদের, আমরা যেটা ইউজ করছি সেটা কত আসছে 0.0138, আর এটা কত আসছে 0.016, তাহলে 0 লিখি এখানে একটা। তার মানে দেখেন আমাদের দরকার 16, কিন্তু আমরা ব্যবহার করছি কত বলেন তো, মানে এইখানে দেখেন পয়েন্টের সব দেখেন এখানে ব্যবহার করা হচ্ছে 160, কিন্তু আমরা ব্যবহার করছি কত 138। তার মানে বলেন তাহলে কোনটা বড়, তাহলে এটা বড়। তার মানে আমরা ব্যবহার করছি কি দেখেন, আমাদের হচ্ছে এটা ব্যবহার করার অনুমোদন ছিল, মানে ব্যালেন্স সেকশনের সাথে যদি আমরা রোম্যাক্স করি তাহলে চাইলে আমরা এটা ব্যবহার করতাম, কিন্তু আমরা ওটার থেকেও কি করছি কম ব্যবহার করছি। এই ক্ষেত্রে আপনি এটাকে বলতে পারবেন যে এটা হচ্ছে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম, তবে আমি সেটা বলছি না যে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম। এখন বলেন তাহলে এটার থেকে, তার মানে আপনার সর্বোচ্চ ব্যবহারের অনুমোদন আছে কত বলেন, এটা দ্বারা বোঝাচ্ছে আপনার সর্বোচ্চ ব্যবহারের অনুমোদন আছে কত 1.6, বুঝতে পারছেন, এটা হচ্ছে 1.6%, কিন্তু আপনি ব্যবহার করছেন 1.3%। এখন তার মানে এইটা কম ব্যবহার করছেন, তাহলে এখন এটা আমাদেরকে, এটা যখন আমাদের মোমেন্ট দিবে তাহলে কোন মোমেন্টটা দিবে বলেন, এটা যখন আমরা আলটিমেট মোমেন্টটা যখন নির্ণয় করবো তখন আমাদের কোন মোমেন্টটা দিচ্ছে সেটা হচ্ছে মেইন বিষয়। তাহলে বলেন এই যে এমইউ সূত্র কি, এমইউ সমান ফাই রো বি ডি স্কোয়ার এফ ওয়াই 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই এফ প্রাইম সি, এটা হচ্ছে আমাদের মোমেন্ট নির্ণয় সূত্র। এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, এইখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি বলেন তো রো। এখন এইখানে কোন রো ব্যবহার করবেন, আসলে আমরা এই রো ব্যবহার করব নাকি এই রো ব্যবহার করব, এইটার উপর নির্ভর করে। আচ্ছা এখন দেখেন এইখানে এই বিমের যদি মোমেন্ট ক্যাপাসিটি যদি নির্ণয় করতে চান, তার মানে যেহেতু আমরা এটার থেকে কম ব্যবহার করছি, তার মানে এইখানে আমরা 0.9 ইন্টু 0.0138 12 ইন্টু 80 স্কোয়ার ইন্টু 60, আচ্ছা আমি বলে দিচ্ছি বিস্তারিত বলবো অবশ্যই, 38 ইন্টু 60/30 এইভাবে করতে পারি, বিষয়টা বুঝছেন। এখন দেখেন এখানে কোন মোমেন্টটা ব্যবহার করছি আমরা, কোন রোটা ব্যবহার করছি, যে রোটা আমরা এই বিমে ব্যবহার করছি সেই রোটা এখানে ব্যবহার করলাম। আচ্ছা ব্যবহার করার পর এটার মান আসবে কত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা আমাদের হচ্ছে কী দিবে বলেন তো, এই যে মোমেন্ট দিবে। আচ্ছা এখন কথার কথা, এইটা যদি 0.016 আসছে, এখন আপনি যেটা ইউজ করছেন সেটা যদি 0.017 আসে, তার মানে দেখেন তখন কিন্তু এটা বড়, তখন আপনি কোন রোটা ব্যবহার করবেন, এই রোটা কি ব্যবহার করতে পারবো। এখন দেখেন এই রোম্যাক্স বলতে বোঝায় যে আমাদের ব্যবহারের অনুমোদন আছে এই বিমের জন্য এটা, কিন্তু আপনি বেশি ব্যবহার করছেন। এখন রডটা তো আপনি এটা ব্যবহারের অনুমোদন আছে, এখন তার থেকে যদি বেশি রড ব্যবহার করেন তার মানে কি আপনি ভাবছেন যে আপনার বিল্ডিং বেশি মানে শক্তি বহন করবে, একটা লিমিটেশন পর্যন্ত রড ঠিকই থাকবে, বুঝতে পারছেন। এই জন্য আন্ডার রেইনফোর্সমেন্ট
এজন্য আন্ডার রেইনফোর্সমেন্ট বিম আর ওভার রেইনফোর্সমেন্ট বিমটা আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা নিতে হবে। এটা দেখলেই তখন বুঝবেন যে আসলে কোনটা নেবেন। যদি ইউজটা যদি বেশি হয়ে যায়, এটা যদি কম হয়, তখন কিন্তু এই রোড পরিবর্তে যেটা কম সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে, কারণ এর বেশি মোমেন্ট আমাদেরকে দিতে পারবে না, এর বেশি মোমেন্ট আমাদেরকে কি করতে পারবে না, দিতে পারবে না। আসলে এটা যেহেতু সলিউশন ক্লাস, এখানে তো আগের ক্লাসটা শিখে আসছেন, তাহলে এত কিছু বোঝানোর নাই। তারপরে আমাদের কোন রো ব্যবহার করতে হবে, এই রোটা ব্যবহার করতে হবে। দেখেন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রশ্ন, এটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট, আমাদের নতুন সিলেবাসে অ্যাড হয়েছে এবং অ্যাড হওয়ার পর 2 বছর অ্যাডমিশন হয়েছে, 2 বছরে এখান থেকে প্রশ্ন আসছে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। দেখেন পড়েন, একটি নমুনা মৃত্তিকার জলীয় অংশ, জলীয় অংশ মানে কি বলেন তো, এই যে ওয়াটার কন্টেন্ট এবং ভিজ অবস্থায় একক ওজন। তাহলে ভিজ অবস্থায় একক ওজন, দেখেন এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, এটা কিছু লিখে নেই। আচ্ছা, যদি কঠিন অংশের আপেক্ষিক গুরুত্ব, এই যে জি এর মানটা দিয়ে দেওয়া আছে 2.7, তবে শুষ্ক একক ওজন, ভয়েড রেশিও, সম্পৃক্ততার মাত্রা, তার মানে শুষ্ক একক ওজন, এই যে ভয়েড রেশিও আর সম্পৃক্ততার মাত্রা অর্থাৎ এসআর এর মান, এদের মানটা আমাদের কি করতে বলছে বলেন, নির্ণয় করতে বলছে। আর জিওটেকনিক্যাল সবচেয়ে মজার বিষয়, আপনি যখন এগুলো ফাইন্ড আউট করতে পারবেন, তার মানে তখনই আপনি অ্যান্সার করতে পারবেন যে কি। এবার বলেন, গামাডির সূত্র আছে, বেশ কয়েকটা সূত্র আছে গামাডির। কি কি সূত্র আছে বলেন? 1+ ওয়াটার কন্টেন্ট একটা সূত্র আছে, জি ওয়াটার ডিভাইডেড বাই 1+ ই, এরকম একটা সূত্র আছে। এরকম করে আপনি গামাডির এই যে ড্রাই শুষ্কটা কী করতে পারেন, বের করতে পারেন। কিন্তু দেখেন আমাদের এইটা কিন্তু আমরা যে ভয়েড রেশিও জানি না, তার মানে আমরা এটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে কি কোনটা ব্যবহার করতে হবে, এটা। তাহলে এটা যদি ব্যবহার করেন তাহলে এখানে কি লেখেন, তাহলে এখানে লেখেন গামার মান কত, দেখেন যে 20, আর নিচে কত আছে 1+, যে ওমেগার মান কত 10%, তাহলে এখানে 10/100 লিখে রাখেন। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি গামাডির একটা মান পেয়ে যাবেন। তার মানে গামাডি ইকুয়াল কত আসবে, 18 কিলো নিউটন এই যে মিটার কিউব। এটা হচ্ছে কিসের মান বলেন তো, এটা হচ্ছে আমাদের কিসের মান, এই যে গামা ডি এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার বলছে আমাদের ই এর মান বের করতে হবে। তাহলে ই সমান সমান কি, দেখেন ই সমান সমান আমরা কি জানি বলেন তো, VS/VV। ই সমান সমান আমরা কি জানি বলেন তো, VS/VV। কিন্তু দেখেন আমাদেরকে এখানে কি কোনটা সলিড কোনটা ফাঁকা অংশ, ভয়েড, এটা কি বলে দিয়েছে, এটা হচ্ছে ভয়েড রেশিও। তার মানে এখানে যদি না বলে দেয়, তার মানে আমাদেরকে তখন ভাবতে হবে যে ভয়েড রেশিও কোথায় কোথায় আছে। যেমন আমি আপনাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি, এই যে এই সূত্র দেখেন 1+ ই 1+ ই, দেখেন এই যে এইখানে দেখেন এটা একটা ভয়েড রেশিও রয়েছে, কিন্তু এইখানে কিন্তু একটা কি থাকে বলেন তো, এসআর থাকে। কিন্তু এখানে কি এসআর এর মানটা কি আমরা জানি, তার মানে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে জিওটেকনিক্যালে আপনাদেরকে সূত্র ডেরিভেট করতে হবে। যেমন আমাদের জিওটেকনিক্যাল ইউটিউবে দেখতে পারবেন যে জিওটেকনিক্যালের সূত্রগুলো কীভাবে ডেরিভেট করা আছে, এটা দেখে শিখে নেবেন। তার মানে এখানে দেখেন আমরা আর একটা সূত্র জানি, গামাডির একটা সূত্র জানি কি বলেন তো, এই যে জি, আর এখানে তো কি জানি, তার মানে এটা হচ্ছে আমাদের ভয়েড রেশিও। তার মানে আমাদের এই ভয়েড রেশিওর মানটা বের করতে হবে। তাহলে গামাডির সূত্র কি সূত্র এটা, জি এর মান কত দেখেন 2.7। আর এবার দেখেন এই যে ওয়াটার, তাহলে ওয়াটারের একক ওজন কত বলেন, তা কিলো নিউটনে যদি নেন, কারণ এটা হচ্ছে কিলো নিউটন মিটার কিউব আছে, 9.81। আর এখানে লিখতে হবে 1+ ই। দেখেন এইখানে একটা মান আননোন, কোনটা মান, এই যে ইর মানটা আননোন। তাহলে ইটাকে এখানে নিয়ে আসেন, দেখবেন ইর একটা মান বের হয়ে যাবে। ইর মানটা কত আসবে 1.47, এর মানটা কত আসবে 1.47। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আরেকটা অ্যান্সার। আচ্ছা, পরবর্তীতে কি বলছে বলেন তো, সম্পৃক্ততার মাত্রা বের করতে বলছে, সম্পৃক্ততার মাত্রা বের করতে বলছে। এখন যদি আপনি জিওটেকনিক্যাল শেখেন, অবশ্যই সম্পৃক্ততার মাত্রা অর্থাৎ এসআর এর এরকম একটা সূত্র আছে যে জি ওয়াটার কন্টেন্ট বাই ই, এরকম একটা সূত্র আছে। এই সূত্রটা আপনাকে অবশ্যই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে হয়। এই সূত্রটার মাধ্যমে আপনাকে তাহলে সলিউশন করতে হবে। তার মানে এসআর, তাহলে এসআর এর মান, তাহলে জির মান কত 2.7, এটার মান কত 10%, তাহলে 100 করে দেন। আর ইর মানটা কত আসছে, এই যে 1.47। তাহলে এটার অ্যান্সার আসবে এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.1836 আছে, এটাকে কি দেওয়া যাবে 4 দেওয়া যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার কী কী আসলো বলেন, এই যে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। অর্থাৎ এই 3টা সূত্র জানতে হবে, এইটা সূত্র, এইটা সূত্র, এইটা সূত্র জানলে আপনার জিওটেকনিক্যালে অনায়াসে অ্যান্সার করতে পারবেন। দেখেন 20 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি চেইন জরিপের কাজের শুরুতে ও শেষে কাজের পরিমাণ ব্যবহার করে এত মিটার পাওয়া গেল। অর্থাৎ এখানে আসলে প্রশ্ন করেন 20 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি চেইন জরিপ, অর্থাৎ চেইনের জরিপটা আপনারা চেনেন যে কীভাবে হচ্ছে শিকল জরিপ করতে হয়। চেইন বলতে এখানে শিকল, এখন শিকলটা কয়ভাবে হয়, গানটার শিকল, প্রকৌশল শিকল, 20 মিটারের শিকল, 30 মিটারের শিকল, এগুলো কিন্তু আপনারা জানেন। তার মানে আমরা যেটা নির্ণয় করবো এখানে, এই শিকলটার দৈর্ঘ্য কত, আমরা মূলত 20 মিটারের শিকল দ্বারা মাপছি। কিন্তু দেখা গেছে যে এই শিকলটা আসলে ভুল মাপছিল, কাজের শুরুতে পাওয়া গেছে এটা, তার মানে L প্রাইম, তাহলে কাজের শুরুতে পাওয়া গেছে 1.2 আর কাজের শেষে পাওয়া গেছে কত 3। তাহলে এখন এদেরকে 2 দ্বারা ভাগ করলে দেখেন এরকম একটা কি আসবে, মান আসবে।
অর্থাৎ তার মানে আমরা যে ফিতাটাকে মাপছি সেই ফিতাটা আসলে মূলত 20 মিটার ছিল, কিন্তু কোনো কারণে সেই ফিতাটা 20.2 ছিল। এখন দেখেন যে 1 সেন্টিমিটার সমান, তার মানে এখানে বলছে যে 1 সেন্টিমিটার সমান সমান 18 মিটার। স্কেলে অঙ্কিত একটি চেইনের জমি দ্বারা একটি মাঠের প্রেমের ক্ষেত্রফল, তার মানে এইখান থেকে একটা ক্ষেত্রফল বের করছে কত, 56 সেন্টিমিটার স্কোয়ার। এখন পাওয়া গেলে মাঠটির প্রকৃত ক্ষেত্রফল বের করবো। আচ্ছা, এখন একটা বিষয়, এইখানে যে ড্রয়িং থেকে অঙ্কন করা হয়েছে সেই ড্রয়িংটা কিন্তু এই স্কেলে আঁকানো, তার মানে এই ড্রয়িংয়ের মাপটা কি আছে বলেন তো, এই মাপটা কি আছে, ভুল আছে। তাহলে ওই ড্রয়িং থেকে যে মাপটা পাইছি সেটাও ভুল, অর্থাৎ এটা হচ্ছে ভুল শিকল, এটা হচ্ছে সঠিক শিকল, তাহলে এই মাপটা ভুল। এখন এ প্রাইম এইটাকে আমাদের কি করতে হবে বলেন তো, 56। তার মানে দেখেন 1 সেন্টিমিটার সমান সমান কত, মানে 8, তার মানে এইখানে তার মানে 1 সেন্টিমিটার যদি 8 হয় তাহলে এখানে 8, এখানে কি লিখতে হবে স্কোয়ার, কারণ 1 সেন্টিমিটার সমান সমান 8। তার মানে আপনি চাইলে এটা করতে পারেন যে 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল কত আসবে, এই যে 8 স্কোয়ার মিটার স্কোয়ার। বিষয়টা বুঝতে পারছেন, মানে সেন্টিমিটারের পরিবর্তে কত বসাইলাম, 8 বসাইলাম। তাহলে এখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে এটার আসলে মান কত, 3 পয়েন্ট। আচ্ছা, এটা তার মানে এখন দেখেন, তার মানে এটা থেকে একটা ভুল মাপ, অর্থাৎ এই ক্ষেত্রফলটা কিন্তু ভুল ক্ষেত্রফল, কারণ কি ওই স্কেলটাই কি ছিল, ভুল ছিল। তার মানে এখানে 2083.84 মিটার স্কোয়ার। এবার দেখেন, তার মানে আমরা এখন এটার প্রকৃত ক্ষেত্রফল বের করতে বলছে। এখন বলেন, আমরা একটা সূত্র জানি, কিন্তু উই নো, আমরা জানি। তাহলে আমরা কি জানি বলেন, এই যে ক্ষেত্রফলের জন্য, তাহলে এখানে কি লিখতে হবে, এ ডট, আর এখানে কি লিখতে হবে, এল, এটাকে কি দিতে হয়, স্কোয়ার, কারণ এটার সূত্র মূলত কি ছিল বলেন তো, ডিএল ইন্টু, এই যে এরকম একটা সূত্র ছিল, কিন্তু এখানে ক্ষেত্রফলের জন্য ডির পরিবর্তে এ বসাইতে হবে। আর যেহেতু ক্ষেত্রফল এটা হচ্ছে স্কোয়ারের সাথে সম্পর্কে, এটাকে স্কোয়ার বসাইতে হবে। আসলে মূলত আমাদের হচ্ছে এটার পরিমাপটা মূলত এরকম হয়, মানে ভুল মাপের সাথে ভুল, এই যে এ প্রাইম এল, কিন্তু এইখানে হচ্ছে যেহেতু এরিয়া, তাহলে এটার স্কোয়ার দিতে হয়, এই যে এটার উপরেও কি দিতে হবে, আমাকে স্কোয়ার দিতে হবে। এখন এই দুইটাকে সাজায় লিখলে দেখবেন এটা কি করা যায়, পাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে এইবার দেখেন, তাহলে আমাদের এর মানটাই দরকার, তাহলে এ ইকুয়াল, তাহলে কি পাবো, এল প্রাইম আর এল স্কোয়ার ইন্টু দেখেন যে এ প্রাইম, তাহলে এল প্রাইমের মানটা কত, এটা, আর এল এর মান কত, 20, তাহলে স্কোয়ার করেন এ প্রাইম কত, তাহলে দেখেন এইটার আমাদের হচ্ছে অ্যান্সার আসবে 2125 ইন্টু 725 মিটার কিউব অ্যান্সার। তার মানে এটার হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল। এটা একদম সিম্পল ম্যাথ, এই ম্যাথগুলো আসলে আপনি যখন সার্ভিং করবেন একদম সিম্পল একটা ম্যাথ। আচ্ছা দেখেন, পরবর্তীতে যেটা দেওয়া আছে, 12 ডিগ্রি তাপমাত্রায় একটি 30 মিটারের ফিতা আদর্শ দৈর্ঘ্য আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি রেখার দৈর্ঘ্য এত মিটার পাওয়া গেলে রেখাটির প্রকৃত ক্ষেত্রফল কত, এটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, মূলত এখানে বলছে তাপমাত্রাজনিত সংশোধনী। এখন যদি একটা বস্তু 12 ডিগ্রিতে ছিল, 30 ডিগ্রিতে নিলে সেই বস্তুটার দৈর্ঘ্য বেড়ে যাবে, এই দৈর্ঘ্যটাই কত পরিমাণ বাড়বে সেটা আপনার কাছে, সেটাকে আপনাকে নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য সংশোধনী। তাহলে এবার বলেন তো, দৈর্ঘ্য সংশোধনের সূত্র কি বলেন তো, সিটি, আমরা জানি কি দৈর্ঘ্য সংশোধন, সিটি আলফা এল ইন্টু এই যে T1 মাইনাস T2, এটা হচ্ছে আমাদের কি কাজ। আর এই সংশোধনীটা সবসময় কি হয় বলেন তো, পজিটিভ সংশোধনী হয়, সবসময় কি হয়, পজিটিভ। তাহলে আলফার মানটা দেখেন এখানে বলা আছে 0.00035, আর টির মান কত এখানে বলেন 30, আর এই যে পরের টি কত বলেন 12 ইন্টু এল, এই যে এল এর মানটা কত বলা আছে দেখেন, এই যে এল এর মানটা কত বলা আছে 620। তার মানে এখান থেকে দেখেন টোটাল, যেহেতু এখানে কিন্তু আমরা কিন্তু চাইলে 30ও ব্যবহার করতে পারি। এখানে যদি 30 ব্যবহার করি, তার মানে সেটা হচ্ছে 30 মিটারের জন্য সংশোধনী বের হবে। বিষয়টা বুঝতে পারছেন, 30 মিটারের জন্য। কিন্তু আমরা যদি এখানে যদি ডিরেক্ট যদি 640 ব্যবহার করি, তার মানে একদম 640 মিটার পর্যন্ত কি পরিমাণ সংশোধন আছে সেটা বের হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের আসবে, মান আসবে কত, 403 মিটার। আচ্ছা, এটা হচ্ছে সংশোধনী আসছে। তাহলে এবার বলেন প্রকৃত তাহলে কত আসবে, প্রকৃত কত আসবে, তাহলে 640 ছিল, এটার সাথে যদি আমরা যদি এটাকে যদি যোগ করে দেই তাহলে কত আসবে, 640.4032 এই যে মিটার। এটা হচ্ছে আমাদের কি আসবে বলেন অ্যান্সার। এখন একটা বিষয়, যদি এখানে যদি 30 মিটার ধরে যদি অঙ্ক করতে চান, তাহলে 30 মিটার ধরে করলে এখানে কিন্তু মানটা কম আসবে। তার মানে এল হচ্ছে 30, আর এল প্রাইমটা হচ্ছে এই মানের সাথে এই মানটা কি করতে হবে, যোগ করতে হবে। তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে ডি প্রাইম, ভুল মাপ, তার মানে এই যে এটা হচ্ছে ডি, তখন আপনাকে এই সূত্র দ্বারা অঙ্ক করতে হবে, ডিএল ইকুয়াল ডিএল এই যেটা। তার মানে তখন এই ডিটা তখন আপনি নির্ণয় করতে পারবেন। যদি 30 মিটার দ্বারা অঙ্ক করেন তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। আর যদি ডিরেক্ট 640 দ্বারা অঙ্ক করেন তাহলে দেখেন এই যে ডিরেক্টটা অ্যান্সার চলে আসবে। দেখেন এই ম্যাথটা আসছে আমাদের বেন্ডিং স্ট্রেস এবং শেয়ার পীড়ন থেকে। বেন্ডিং স্ট্রেস
আর হচ্ছে শেয়ার স্ট্রেসের ম্যাথ থেকে। দেখেন এইখানে কিন্তু একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে। এখন বলছে দেখেন ক্যান্টিলিভার বিম দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন আমাদের বেন্ডিং স্ট্রেসের কি দেওয়া আছে, মান দেওয়া আছে 100। আচ্ছা এবার বলেন যেহেতু এই এসবির মানটা দেওয়া আছে তার মানে এটার সূত্র কি My/I। আর দেখেন এইটার এই যে সেকশন দেওয়া আছে এটা কিন্তু একটা ফাঁপা সেকশন, অর্থাৎ একটা মাঝখানে ফাঁপা। তার মানে একবার বলেন তার মানে এটার ওয়াই কোনটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ওয়াই, কাঙ্ক্ষিত ওয়াই, এটা ওয়াই। তার মানে বলেন ওয়াইয়ের মানটা তাহলে কত আসবে বলেন তো, ডি/, অর্থাৎ তার মানে বড় ডি 150/2 অর্থাৎ কত আসবে বলেন তো 75। আরেকটা জিনিস লাগবে, বলেন কি লাগবে, এখানে আই আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে বলেন ফাঁকা সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র কি, পাই d4/64 মাইনাস পাই ছোট d4/64, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র। তার মানে এইখানে এই যে এই ডির মানটা কত আসবে 150, আর এই ডির মানটা কত আসবে বলেন তো 130, তাহলে 130 আসে। তার মানে এইবার আপনার আরেকটা জিনিসের মানটা জানতে হবে, সেই মানটা কি, তার মানে এই মানগুলো জানা হয়ে গেছে। তাহলে এখন আমাদের কোন মানটা দরকার, এই যে এখন আমাদের এম এর মানটা দরকার। তাহলে বলেন এমটা কোথায় পাবো আমরা, এই এম এর মানটা কোথা থেকে আসবে, যেহেতু এইটা একটা বিম, এই বিমের উপর এই লোডিংগুলো আছে, তার মানে এই লোডিং থেকেই যেহেতু যেহেতু এই বিমের উপর এই লোডগুলো কাজ করছে, তার মানে এই রোডের জন্য দেখেন এটা কিন্তু একটা ফিক্স সাপোর্ট। তাহলে এই ফিক্স সাপোর্টে এইখানে একটা কি উৎপন্ন হবে, মোমেন্ট উৎপন্ন হবে। তার মানে মোমেন্টের কত আসবে, তাহলে দেখেন এই মোমেন্টটা, তাহলে এইখান থেকে এই মোমেন্টের দূরত্ব কত 0.75, এটা তার মানে পি ইন্টু 0.75 প্লাস পরেরটা তাহলে কি হবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এই পর্যন্ত দূরত্ব কত বলেন তো 1.5 ইন্টু পি প্লাস পরেরটা দেখেন এই যে তিনটা যোগ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 75, এটা 75, এটা 75, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত, তাহলে এখানে 2.25 ইন্টু এই যে পি, তার মানে এখান থেকে এম এর মানটা আসবে 4.5 পি নিউটন মিটার। তার মানে নিউটন মিটার কিন্তু রাখা যাবে না, কারণ কি বলেন তো, কারণ এখানে দেখেন এই যে 100 কি দেওয়া আছে বলেন তো, এমপিএ দেওয়া আছে। আর এই 100 এমপিএ মানে আমরা এটাও বলতে পারি নিউটন মিলিমিটার স্কোয়ার। আর আমরা কেন মিলিমিটার নিয়ে কাজ করব, কারণ এই যে এইখানকার মানগুলো দেখেন কিসে দেওয়া আছে বলেন, মিলিমিটারে দেওয়া আছে। তাহলে যদি মিলিমিটার দেওয়া থাকে তার মানে যে এই মানটা আমাদের মিলিমিটারে দেওয়া আছে, তাহলে যদি মিলিমিটারে যদি দেওয়া থাকে তার মানে এইটাকে তাহলে আমরা তাহলে এই মিটারকে মিলিমিটার করবো, তাহলে 1000 দ্বারা গুণ করবো, তাহলে 1000 দ্বারা গুণ করলে এই যে এইটা আমাদের অ্যান্সার আসবে, অর্থাৎ 1.5 ইন্টু 1000। হ্যাঁ, এই 1000 গুণ করলে এটা আসবে। এখন তার মানে আমরা এখন এটার জন্য অঙ্ক করার জন্য এটা কি প্রস্তুত, তার মানে আমরা মুভমেন্টের মান জানি। তাহলে এখন দেখেন, তাহলে এইবার আপনারা কি লিখবেন এখানে বলেন, এইবার এখানে আপনারা কি লিখবেন, এখানে আপনারা লিখবেন যে উই নো কি জানে এসবি ইন্টু My/I। তাহলে বলেন এসবি এর মানটা এখানে কত দিয়ে দিছে, এসবি এর মানটা দিয়ে দিছে কত 100। এবার এম এর মানটা কত দিয়ে দিছে দেখেন এই যে পি, আর এইখানে দেখেন ওয়াইয়ের মানটা দেওয়া আছে। তাহলে বলেন ওয়াইয়ের মানটা কত বের করছিলাম এখানে 75। ওয়াইটা বলতে এই যে সেকশন, এই সেকশনের এই যে এইখান থেকে টপ ফাইবার, অর্থাৎ কম্প্রেশন জোন অথবা টেনশন জোনে নিতে পারেন, এটা যেটা বলে দেয় সেটা। আমরা কিন্তু এর আগের সলিউশনে দেখছিলাম যে এসবির মান টেনশন জোন এবং কম্প্রেশন জোনের জন্য আলাদা হতে পারে। এজন্য যেহেতু আমরা এই অংশটা নিয়ে কাজ করছি তার মানে এটা হচ্ছে আপনাদেরকে ওয়াই। আচ্ছা, আর আয়ের মানটা কী হবে, এই যে আয়ের মানটা এটা। তাহলে এইখান থেকে আপনারা চাইলে এই যে π/64 এটা কি করতে পারেন, কমন নিতে পারেন। তার মানে এখানে কত আসবে 150⁴ মাইনাস, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দেন 130⁴ এই যে 4, এটা করতে পারেন ডিরেক্ট, অর্থাৎ এই যে এইখানে এইটার মান আর এইটার মানটা বসাই দিয়ে ডিরেক্ট দেখেন আমরা এই অঙ্কটা করতে পারি। এবার দেখেন এখান থেকে কি কমন যায়, একটা জিনিস কমন যায়, সরি এখানে একটা আননোন, সেটা হচ্ছে কিসের মান বলেন, পি এর মান আননোন। তাহলে পি এর মান যদি আননোন থাকে তাহলে এখান থেকে দেখেন, তাহলে ক্যালকুলেশন করার জন্য কী করতে পারেন, 100 ইন্টু π/4 ইন্টু এটার সাথে এটাকে গুণ করেন 4500 ইন্টু 75 ইন্টু এখানে কত থাকবে দেখেন পি। তাহলে এখান থেকে দেখেন পির মানটা আননোন থাকে, তাহলে পির মানটা বের করলে 09.1 নিউটন। তাহলে এটাকে যদি কিলো নিউটনে যদি বের করেন তাহলে 1000 দ্বারা এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। যদি কিলোমিটারে যদি নিতে চান তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা আসবে 3.209 এই যে কিলো নিউটন অ্যান্সার। তার মানে অথবা এইখানে চাইলে আপনি কি করতে পারবেন, এইখানে চাইলে আপনি কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। তার মানে এই ম্যাথটার এটা হচ্ছে আমাদের সলিউশন। এই ছিল আমাদের ডুয়েট অ্যাডমিশন 2025 সালে আসা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ঘরে বসে ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের অনলাইন কোর্সগুলো দেখতে পারো। ক্লাসগুলো একদম কোয়ালিটিফুল, সবগুলো ডিজিটাল বোর্ডে নেওয়া। আমাদের টিচার প্যানেলে গাজীপুরের বেস্ট যে টিচাররা তারাই রয়েছে। ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে কোর্স রেডি করা হয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা
ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংক আছে, আপডেট প্রশ্ন ব্যাংক, সেগুলো ফলো করেছি। সম্পূর্ণ ডুয়েট অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনের জন্য আলাদা আলাদা কোর্স তোমরা নিতে পারবে আমাদের থেকে। নন প্লাস ডিপার্টমেন্ট আলাদা আলাদা করেও নিতে পারবে, আবার একসাথেও নিতে পারবে স্বল্প মূল্যে। আমাদের ক্লাসগুলো একদম বেসিক থেকে বোঝানো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমরা বিভিন্ন রকম শিটগুলো ফলো করেছি, সেই সাথে ইংলিশ স্টার্টারের বইগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছি। ডেমো ক্লাসগুলো দেখলে আমাদের ক্লাস সম্পর্কে আরও ভালো আইডিয়া পেয়ে যাবে, নিচে দেওয়া থাকলো। আমাদের অনলাইন অথবা অফলাইন কোর্সে যারা যুক্ত হবে, তোমাদের জন্য তো আমাদের তরফ থেকে টি শার্ট গিফট থাকছেই।